তো এই যে তোমরা নতুন জামা প্যান্ট অনেকে পরেছো, আমি কিন্তু ভালো লাগছে যে তোমরা এত সুন্দর জামা প্যান্ট পরেছো, কিন্তু আমি আমি একটা ভয়ঙ্কর নীতি নিয়ে চলতাম, ভয়ঙ্কর নীতি। আমি আমার স্টুডেন্টদের বলতাম যে দেখো, আমি যতদিন না চাকরি পাবো নতুন জামা কাপড় পরবো না, যা আছে তাই দিয়ে চালাবো। এখন এর এর কারণটা কি? নতুন জামা কাপড় পরলে কি মানুষ চাকরি পায় না? হ্যাঁ পায়, কিন্তু মনের মধ্যে যে উদ্বেগ, যেটা আবেগ, একটা অনুভূতি যে আজকে মায়ের পুজো কিন্তু আমি প্যান্ডেলে যেতে পারছি না, নতুন জামা প্যান্ট কিনিনি বা নেই বা সক্ষমতা নেই, সেই অনুভূতি কিন্তু তোমাকে কুড়ে কুড়ে খাবে। আর তখন মনে হবে সামনের বছর আমি স্যুট প্যান্ট টাই বা ধুতি পাঞ্জাবি বা তোমার সেরা ড্রেসটা পরে তুমি যেতে পারবে, তোমার মধ্যে একটা হ্যান্ডসামনেস কাজ করবে, তোমার মধ্যে একটা অনুভূতি তৈরি হবে, তুমি সেটাকে স্লটিং করে করে সামনের দিকে এগোতে পারবে। এটা কিন্তু আমি বলতাম। আর এখন যা জামা প্যান্ট মানুষের যদি 1-2 বছর কেউ যত গরিবই হোক না কেন না যদি কেনে, তার পরতে অসুবিধে নেই, সেগুলো বারবার ধুয়ে পরা যায়। মিদনাপুর থেকে একটা ছেলে আসতো অনেক বছর আগে, একই গেঞ্জি একই সেই টি শার্ট, তার একটু হলুদ হলুদ ভাবে টি শার্ট। আমি একদিন অনেক দিন পরে বললাম, আচ্ছা তুই একই মানে গেঞ্জিটা পরে আসিস কেন বলতো? চোখে আর ঠিক সামনের দিকে বসতো, আমার চোখে পড়তো, তা তোর কি আর নেই নাকি? ও কি বলছে জানো? ও বলছে স্যার আমার আছে, কিন্তু আমি যেদিন প্রথম দিন পড়তে এসেছি এখানে, সেদিন থেকে আমি কল্পনা করেছি যে আমি চাকরি পাবো, আমার এই একটা গেঞ্জিতেই চাকরি পাবো। মানুষের এক একটা আসপেক্ট থাকে, সে সেই দিকটা নিয়ে চিন্তা করে, সে চাকরি পেয়েছে। কালকের ব্যাচে একটা ছেলেকে আমি বলছিলাম, তোমাদের বলেছি কি জানি না, 22 বছর ছেলে, 22 বছরের ছেলে মাত্র, তার গোপ দাড়িতে পুরো মুখ ঢাকা ছিল। আমি ব্যাচের মধ্যে ওকে অনেকদিন জিজ্ঞেস করেছি, কিরে তুই এই বাচ্চা ছেলে এত গোপ দাড়ি এরকম রামকৃষ্ণের মতন অবস্থা করেছিস কেন রে বাবু? ও বলছে স্যার এমনি, স্যার এমনি। এবার কিছুদিন আগে, এই জাস্ট 2 সপ্তাহ আগে, আমি আমার টেবিলে চেয়ারে বসে আছি, ও আমাকে এসে বলছে স্যার আপনার সঙ্গে একটু কথা আছে। আমি বলছি কি কথা বল। একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার আমার সামনে দিয়ে বলছে, স্যার এটা কি আছে দেখুন তো এর মধ্যে। আমি তো বুঝতে পারছি দেখে। আমি বললাম তুই কি জানিস না কি আছে এর মধ্যে? তা বলছে স্যার আমার কাছে তো মেলে চলে এসেছে, কিন্তু আপনার হাত দিয়েই প্রথম খুলবো চিঠিটা। আমি খুললাম চিঠিটা, সেখানে বার্ক ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের অ্যাপয়েন্টমেন্ট লেটার। তো বলছে স্যার আপনি খুশি হয়েছেন? আমি কেন দাড়িটা রাখতাম বলুন তো, গোপ দাড়ি কাটতাম না কেন বলুন তো? স্যার এই কারণে, আমি কালকে কেটে আসবো। আমি বললাম জয়েন করবি তো? তা বলছে না স্যার এই চাকরিতে আমি জয়েন করবো না। আমি বললাম কেন? তা বলছে আমি করবো না এই চাকরিতে, আমি এই চাকরিটা করবো না স্যার। তারপর আরেকটা চিঠি হয়ে গেছে, সেটারও লেটার এসেছে, মানে সেটা মানে লেটার আসেনি, মানে রেডি সেটা। এই কালকে ওইখানে বসেছিল ছেলেটা। তো আমি এখনো পড়ছে, তা আমি বললাম কেন? তা বলছে না আমি আমি হোম সিক বড্ড, আমি দূরে যাব না। 22 বছরের ছেলে, আর 32 বছরের ছেলেরও তো ব্যাচের মধ্যে রয়েছে। তো বলছে কাকে দাঁড় দাঁড় করিয়ে ওকে আমি সবার সঙ্গে পরিচয় করে দিয়েছিলাম কালকে। তো বলছে কেন? আমি বললাম কেন? তা বলছে না স্যার আমি যাব না, আমি অন্য চাকরিতে এই এনটিপিসিতে পেয়ে যাব। বোঝো, বলছি এনটিপিসিতে পেয়ে যাবো, বাড়ির কাছেই পোস্টিং নিয়ে চাকরিটা করবো। বাড়িতে গিয়ে ওর বাবা ফোন করেছে আমাকে আবার, স্যার আমার ছেলে তো জয়েন করতে চাইছে না, আপনারা কি বলছেন? বলে আমিও তো বোঝালাম, কিন্তু ও তো হিম্মতওয়ালা, ও তো বলছে যে পেয়ে যাবে। আমি বলছি প্রথম চাকরি তুই ছাড়িস না, তাও ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের মতো চাকরি ছাড়ে কেউ? তা ও বলছে, তা ও বাবাও বললো, মানে বললেও শুনেনি, ও চাপ কালকেও পড়তে এসেছে, রেগুলারই পড়ছে ব্যাচের মধ্যে। আমি বলেছি ওকে, তারা নিজেকে এরমভাবে তৈরি করা যায়। এই 5 দিন আনন্দ না করার অর্থ জীবন শেষ নয়। আমি মা দুর্গা মাকে সম্মান সশ্রদ্ধভাবেই বলছি, তার কাছে তোমাদের একটা আশা রাখো যে ভগবান বা দুর্গা ঠাকুর আমি যেন সামনের বছর বেকার নয় সকার হয়েই যেন তোমার দর্শন করতে পারি এবং জীবনের পথে চলতে পারি। এইরকম মেন্টালিটি নিতে হবে। এই 5 দিন না পড়ার সঙ্গে কিন্তু চাকরি পাওয়ার সম্পর্ক কাজ করে না, কিন্তু তোমার মনের মধ্যে একটা গতিধারা রিক্রিয়েট করে। কি বললাম বুঝতে পারলাম? গতিধারা, যেটা কি কিন্তু জীবনে এগিয়ে যাওয়ার পক্ষে যথেষ্ট হয়। এসবগুলো মাথায় রাখতে হয়। জীবনের পথ চলা কিন্তু কঠিন নয়, আবার সহজও নয়।
যে দূরদর্শী সে কিন্তু সহজেই সামনের দিকে চলতে পারে। একটা কথা তোমরা মনে রাখো, মানুষ আমরা সব কাজ করি তো, কিন্তু এই নীতিটা যে মানতে পারে তার কাছে কিন্তু জীবনটা খুব সুন্দর হয়। কিরকম নীতি বলতে একটাই নীতি, ঠিক সময় ঠিক কাজটা করা। কি বললাম বুঝতে পারলে? ঠিক সময় ঠিক কাজটা করা মানে যথাসময়ে যথা কাজটা করা। এইটাই মানুষ বুঝতে পারে না। এইটা যারা বুঝতে পারে তারা কিন্তু জীবনে সফল হয় খুব ভালো। ঠিক সময় ঠিক কাজ কি? আমি যে এখন পড়াশুনো করতে এসেছি, আমি চাকরি পাওয়ার লক্ষ্য নিয়েছি, আমি কি সারা জীবন পড়া খেলা করব? বলো দেখি। আমাকে তো সারা জীবন পড়া খেলা করলে হবে না। তাহলে তুমি ভাবছো তোমার ক্ষতি, আমি বলছি তোমার ক্ষতি নয়, ওটা দেশের ক্ষতি হচ্ছে। কারণ দেশের ম্যান পাওয়ার নষ্ট হচ্ছে তো এইভাবে। আমার কথা বুঝতে পারছো? তুমি অন্য কাজ করলে তো দেশের লাভ হতো। তুমি তুমি যদি ছাগল গরু চড়াতে তাও তো তোমার লাভ হতো, দেশের লাভ হতো। আমার স্কুলের একটা হেডমাস্টার একদিন একটা কথা বলেছিল যে তোমরা তো যারা পড়াশুনো করতে চাও না, ভাল লাগে না, তারা পড়াশুনো ছেড়ে দাও, তোমরা পড়াশুনো করো না। তা আমরা জিজ্ঞেস করেছিলাম কেন স্যার? মানে আমাদেরকে বলিনি, মানে একদল ছেলে মেয়ে থাকে না, বিড়ি সিগারেট 8 থেকে শুরু করে দেয়, একদম ট্রেন গাড়ির মতন, সেই স্টিম ইঞ্জিনের মতন শুরু করে দেয়, সেরকম তাদেরকে বলছি যে তোমরা ছেড়ে দাও, কারণ দেশের ক্ষতি। কেন দেশের ক্ষতি? না, তোমরা যদি এই বয়স থেকে গরু চড়াতে শুরু করো তাহলে তোমরা গরু চড়ানোতে এক্সপার্ট হবে। ওরা যখন MA পরীক্ষা দেবে তখন এই গরু চড়ানোতে তুমি এক্সপার্ট হয়ে যাবে। এই লাইনে তুমি অনেক কিছু করে ফেলতে পারবে, তুমি এই লাইনে এক্সপার্ট হবে। এখন মনে করি স্যারের কথার কিন্তু অসম্ভব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এই কথার গুরুত্ব আছে কিনা নেই? আমার কথা বুঝতে পারলে ব্যাপারটা? তাহলে বলছে তুমি যদি পড়াশুনো করে কত বছর পরে বেকার হও, তার থেকে তুমি এখন তোমার একটা কাজে, তুমি কাঠের কাজ করো না কেন, তুমি ইলেকট্রিশিয়ানের কাজ করো না কেন, তুমি ওয়েল্ডিংয়ের কাজ করো না কেন, এখন থেকে শুরু করো। তুমি একদিন কেন ওয়েট করবে? দেশের নষ্ট করবে কেন একদিন দেশটাকে? তাই স্যার তখনই বুঝতো কিন্তু কত কিছু ভালো। তাই তোমাদের এই পুজোর মধ্যে আমি বলি একটা প্রতিজ্ঞাবদ্ধ হও যে আমি জীবনে কিছু করে দেখাতে চাই। তার জন্য যত পরিশ্রম হোক, যত কষ্ট হোক, ননস্টপ পারফর্ম আমাকে করে যেতে হবে। কারণ তুমি যদি আজকে আনন্দে গা ভাসিয়ে দাও, তোমার কোনো বন্ধু, তোমার কোনো পরিচিত ব্যক্তি সে কিন্তু ঘরের কোণে বসে পড়ছে হয়তো, আর এখানে তো যে বেশি মার্কস পাবে তার চাকরিটাই হবে, তাই তো নাকি? তাহলে সে যখন স্টেজে উঠবে তোমার তো খারাপ লাগার কোনো কারণ নেই, কারণ সে তো এগিয়েই রয়েছে। সে অনেক সুন্দর সকালগুলো নষ্ট করেছে, সুন্দর বিকেলগুলো নষ্ট করেছে। সে নষ্ট করা মানে কি? সে ঘুরতে যায়নি, সে ঘরের মধ্যে বন্দি হয়ে বসেছে। তাই জীবনের কিছু পেতে গেলে কিছু ছাড়তে হবে। একটা সময় তুমি যদি চাকরি না পাও, জীবন তো শেষ হয়ে যাবে না, তুমি অন্য কিছুতে করে বিরাট কোটিপতি হয়ে গেলে, কিন্তু তোমার মনের মধ্যে কিন্তু একটা যন্ত্রণা কাজ করবে যে আমি চাকরিটা পেয়ে যদি ছাড়তাম তাও ভালো লাগতো, কিন্তু চাকরি পাইনি, সেই খচখচানি কিন্তু তোমার মনের মধ্যে থাকবে। আমার কথা বুঝেছো? তাই তোমরা খুব মন দিয়ে পারফর্ম করো, এগিয়ে চলো। তোমাদের জীবনে এটা একটা বিরাট বড় অধ্যায়, এটা ভাববে। আর যখন যে কাজটা করব সম্পূর্ণ ডেডিকেশন দিয়ে করবো। যারা তোমরা পুজো করো, পুজোর সময় কি অন্য কিছু মনে হয় বলো তো? যখন নমস্কার করো তখন কি মনে হয় তার অন্য কিছু মনে হয়? যখন তোমরা নামাজ পড়ো কেউ, তখন কি তার অন্য কিছু মনে হয়? যখন তার পুরোহিত কোনো মন্ত্র পাঠ করে তখন কি অন্য কিছু পুরোপুরি ডেডিকেশন থাকে। তাই আমরা যে কাজে ব্রতী হয়েছি সেই কাজের ডেডিকেশন যদি 100% না হোক, একটা বড় পার্সেন্টেজ আমরা নিয়ে আসতে পারি, তাহলে সফলতা কিন্তু আমাদের খুব নিকটেই থাকে। বুঝেছ? তোমাদের যা বুদ্ধি বিবেচনা সেই হিসেবে তোমরা কাজ করবে। তোমাদের যেটা মনে হবে যে এইটা ঠিক, তোমরা সেই কাজটা করবে। বোঝা গেল? তোমাদের অনেক বুদ্ধি হয়েছে, তোমরা এখন দেশের সম্পদ। তোমরা যে চিন্তা করবে সেটাই হচ্ছে জীবনের চরমতম সিদ্ধান্তের, সেটাই হচ্ছে সূচনা হবে তোমাদের। আর তোমরাই বুঝবে কোনটা ভালো আর কোনটা মন্দ। পুজোর মধ্যে যে পড়াগুলো দেয়া আছে করে রাখার চেষ্টা করবে। আমি কিন্তু কাউকে পুজো দেখতেও বানা করলাম না, আমি কাউকে বললাম না সারাদিন নষ্ট করতেও বললাম না, কাউকে কিন্তু সারাদিন পড়তেও বলিনি। তোমার কাছে সব ডিসিশন আমি দিয়ে দিয়েছি, বাকিটা তুমি ডিসিশন নিয়ে নেবে তোমার কি করা উচিত আর তোমার কি করা উচিত নয়। বোঝা গেল তো?